আচ্ছা দেখো, সাপোজ এটা আমাদের একটা পেন্ডুলাম, এই হচ্ছে পেন্ডুলামের বব। ওকে, অনেকগুলো জিনিস আছে। ফার্স্ট থিং ইজ দিস ইজ আ পেন্ডুলাম, দিস ইজ দ্য বব অফ আ পেন্ডুলাম। ওকে, দিস ইজ দ্য বব অফ আ পেন্ডুলাম। আচ্ছা, পেন্ডুলামকে তো একটা স্ট্রিং দিয়ে ঝুলিয়েছি। লেট দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং বি এল এস। ওকে, let the diameter of the bob be BS. Okay, বা L bob LB, diameter of the bob BLB। আচ্ছা ধর এই যে স্ট্রিংটাকে আমি ঝুলিয়েছি, সাপোজ এই স্ট্রিংটার লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার। ওকে, সে লিখে নাও এটা। অফকোর্স। আর এই ডায়ামিটার অফ দ্য বব suppose 10 centimeter. So diameter of the bob is 10 centimeter and that is 50 centimeter is the length of the string. এখন আমাকে একটা কথা বলো, যে একটা জিনিস আছে এফেক্টিভ লেন্থ বলে, কি বললাম? এফেক্টিভ লেন্থ। হোয়াট এম আই সেইং? এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থ কি? যে যদি এই পেন্ডুলামটাকে আমি ইমাজিন করি, অডিওটা অফ করে দিয়ে যে অনলাইনে আছিস, যদি এই পেন্ডুলামটাকে ইমাজিন করি অ্যাজ আ পেন্ডুলাম লাইক দিস, সাচ দ্যাট ববের তো একটা মাস আছে, যদি টোটাল ববের মাসটা একটা পয়েন্টে কনসিডার করি, ধরলাম টোটাল ববের মাসটা এই পয়েন্টে কনসিডার করলাম, then I will get a length which is known as effective length. Let that be L. বোঝা গেল? ধরলাম যে এফেক্টিভ লেন্থ ইকুয়ালস টু L। এবার সেটা কত হয়? এই যে ববের ডায়ামিটার, তাহলে ববের একটা রেডিয়াস আছে। সো সাপোজ দিস ইজ দি রেডিয়াস অফ দ্য বব, এখান থেকে এইটুকু ইজ দি রেডিয়াস অফ দ্য বব, রাইট? দিস মাচ ইজ দি রেডিয়াস অফ দ্য বব। তাহলে ববের যা ডায়ামিটার বাই 2 হচ্ছে তার রেডিয়াস, তাহলে রেডিয়াস অফ দ্য বব কত হবে? নিশ্চয়ই আর অফ দ্য বব ইকুয়ালস টু এল অফ দ্য বব বাই 2। এফেক্টিভ লেন্থ এল ইকুয়ালস টু লেন্থ অফ দ্য স্ট্রিং প্লাস রেডিয়াস অফ দ্য বব। ক্লিয়ার হলো? তার মানে ঠিক এইখান থেকে শুরু করে পারফেক্টলি যদি আমি এইটুকু অবধি নিয়ে আসি, দ্যাট ইজ দি এফেক্টিভ লেন্থ অফ দ্য স্ট্রিং বব সিস্টেম। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এল হলো এলএস প্লাস আরবি। ওকে, আচ্ছা এটা যদি 10 সেন্টিমিটার হয়, আরবি কত হবে? 5। তাহলে কীভাবে বার করলাম? নিশ্চয়ই 10 সেন্টিমিটার বাই 2, দ্যাট ইজ 5 সেন্টিমিটার। সবার রেসপন্স চাই, আমি 2-1জনের কথা শুনতে পাচ্ছি। তাহলে আরবি কত হলো? আমি শুনতে পাইনি। আরবি কত হলো? শুনতে পাইনি। আরবি কত হলো? ওকে, এল হচ্ছে এলএস প্লাস আরবি। এলএস কত? এলএস কত? 50। সো দ্যাট ইজ 50 সেন্টিমিটার। আরবি কত? আরবি কত? 5 সেন্টিমিটার। টোটাল কত হলো? 55। So that is the effective length. তার মানে starting from the pivot to the middle of the bob is the effective length of the pendulum. এই যে সিস্টেমে একটা ভারী মাস থাকে, একটা স্ট্রিং। আচ্ছা, আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই যে স্ট্রিংটা দিয়ে আমি ওকে অ্যাটাচ করেছি, এই স্ট্রিংটার দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। ফার্স্ট প্রপার্টি অফ দ্য স্ট্রিং ইজ দ্যাট দ্য স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল। কি বললাম? একসাথে কি বললাম? গুড। দ্য স্ট্রিং ইজ ইনএক্সটেন্সিবল। ইনএক্সটেন্সিবল মানে কি? যেটা স্ট্রেচ করা যায় না, মানে স্ট্রেচেবল নয়। মানে আমি ঝুলালাম, স্ট্রিংটা বড় হয়ে গেল, নট পসিবল। বোঝা গেল কথাটা? ইনএক্সটেন্সিবল। সেকেন্ড প্রপার্টি ইজ
Second property is the string has no mass. Okay, it's very important. No mass. The string has no mass. এটা কখনো পসিবল না, কিন্তু ফিজিক্সে আমাদেরকে এইরকম অ্যাজাম্পশন ধরতে হয় কোনো ফিজিক্সের জিনিসকে প্রুফ করতে গেলে। ওরকমই একটা হচ্ছে এটা, দ্য স্ট্রিং হ্যাজ নো মাস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? স্ট্রিংটার তাহলে কি কোনো মাস আছে না? আচ্ছা, ওকে, পসিবল না, নেভার পসিবল, জীবনে কোনো দিন পসিবল না। কিন্তু আমাদেরকে অনেক কিছু ইগনোর করতে। এই যখন তুই নিউটনস ল নিউমেরিক্যালস করলি, তখন কি ফ্রিকশনকে ধরেছিলিস? না। তখন কি ভিসকোসিটি অফ এয়ারকে ধরেছিলিস? না। এগুলো তো ছিল কিন্তু ধরেছিলিস না। ফিজিক্সের লকে প্রুফ করতে গেলে আমাকে অনেক অ্যাজাম্পশন ধরতে হয়, নাহলে ওই প্রবলেমগুলোকে আনলে করতে পারবি না। ওই প্রবলেমগুলো আমরা হায়ার ক্লাসে গিয়ে সলভ করবো। বোঝা যাচ্ছে কথাটা? তো ইগনোরটা আমাদেরকে করতে হয়। আচ্ছা চলো, এইটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা একটা পেন্ডুলামের বেসিক স্ট্রাকচার বুঝে গেছি, কি হয় একটা পেন্ডুলাম বুঝে গেছি। ওকে, এবার দেখো, তাহলে আমরা যখনই লেন্থ অফ দ্য পেন্ডুলাম বলবো, লেন্থ অফ দ্য পেন্ডুলাম মানে উই উইল আন্ডারস্ট্যান্ড ইট অ্যাজ দ্য এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম। ওকে, আর ববের যে মাস আছে সেটা ভাববো কোনো একটা পয়েন্টে আছে। ওকে, এবার হোয়াট হ্যাপেন্স ইন আ পেন্ডুলাম, পেন্ডুলামে কী হয়? যে ধর পেন্ডুলামটা এখান থেকে রাখা আছে, পেন্ডুলামটা দুলছে। ওকে, দ্য পেন্ডুলাম ইজ দুলিং। সো হাউ ইজ দ্য পেন্ডুলাম দুলিং? মনে করো দিস ইজ দ্য বব অফ দ্য পেন্ডুলাম, রাইট? তাহলে পেন্ডুলামের ববটা কীরকম হবে? এইভাবে এখানে যাবে, দিয়ে এইভাবে এখানে আসবে, তাই না? তাহলে পেন্ডুলামটা কী হবে? এখান থেকে এখানে যাবে, দিয়ে এখানে আসবে, এখানে যাবে, দিয়ে এখানে আসবে, এই তো। পেন্ডুলাম ববটা তো এইভাবেই তো দুলবে। ওকে, তাহলে যদি পেন্ডুলাম ববটা এইভাবে দোলে তাহলে কি হবে? তাহলে এই তার মোশন হবে। তাহলে তার মোশন কেমন হচ্ছে? এই 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 এই, রাইট? এবার পেন্ডুলামের দেখ একটা পজিশন আছে ঠিক মাঝখানে, যেখানটায় আমি যদি ওর হাইটটা দেখি সেটা লোয়েস্ট, তাই না? আচ্ছা, আমাকে একটু পেন্ডুলামটাকে যদি স্টাডি করতে হয়, আমি কি বলতে পারি যে এই যে দুটো হাইট যেখানে আমি ম্যাক্সিমাম দেখছি তারা একই লেভেলে আছে? দেখ, আমি যেটাকে দোলাই এই, তাহলে এই যে ম্যাক্সিমাম হাইটটা, এটা তো ম্যাক্সিমাম হাইট। দেখ, তাহলে এইখানে যে লেভেলটা, এখানেও দেখ সেম লেভেলটা, তাই না? তাহলে ম্যাক্সিমাম হাইট কি সেম লেভেলে, আর মিনিমাম হাইট কি একটা আছে না অনেকগুলো আছে? দেখ, একটাই আছে, তাই না? তাহলে ম্যাক্সিমাম হাইটে দুটো পজিশনে রিচ করতে পারি, মিনিমাম হাইটে একটা পজিশনে রিচ করতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, নেক্সট, সৌম্যদীপ একমাত্র রেসপন্স দিচ্ছে, বাকিদের কি অবস্থা? আমি তো টেনে বার করে দেবো, জানিস তো, সিরিয়াসলি বললাম এটা। তাহলে ম্যাক্সিমাম হাইটে আমরা দুটো পজিশনে রিচ করতে পারি, মিনিমাম হাইটে একটা পজিশনে রিচ করতে পারি। এবার আমাকে একটা কথা বল, তার মানে আমরা এটা বুঝলাম যে এইখান থেকে এই হাইটটা বেশি, এখান থেকে এই হাইটটা বেশি, দুটোই সেম হাইট, তাই না? তাহলে গ্রাউন্ড থেকে এই হাইটটা কত? নিশ্চয়ই 0। আচ্ছা আমাকে বল, এই যে এন্ড পজিশনগুলো, এখানে কি ভেলোসিটি বেশি না কম? না, 0। শুধু কমই না, 0। এখানে কোনো ভেলোসিটি আছে? না। আমি এখান থেকে এই দিকে যাচ্ছি, এখান থেকে এদিকে যাচ্ছি, যখন এখানে গিয়ে একবার দাঁড়িয়ে গিয়ে তারপরে ফিরছি না? ভালো করে দেখ, এই দাঁড়িয়ে গিয়ে তারপরে ফিরছি, তাই না? দেখ ভালো করে দেখ, এই যদি আমার পেন্ডুলাম হয় তাহলে কি হচ্ছে? দাঁড়িয়ে গিয়ে তারপরে ফিরছি। তাহলে ম্যাক্সিমাম পজিশনে দেখ দাঁড়িয়ে যাচ্ছি, তারপরে ফিরছি, তার মানে নিশ্চয়ই ও কোনো একটা সময় রেস্টে এসেছে, তারপরে ওর আবার স্পিড বেড়েছে। তাহলে রেস্ট, দেন আগেইন স্পিড, আগেইন রেস্ট, আগেইন স্পিড, আগেইন রেস্ট, আগেইন স্পিড, আগেইন রেস্ট, আগেইন স্পিড, এইভাবে চলতে থাকছে না? তার মানে ওর কী হচ্ছে? স্পিডটা বাড়তে বাড়তে কমলো, 0 হলো, আবার স্পিডটা বাড়তে বাড়তে কমলো, 0 হলো, আবার স্পিডটা বাড়তে বাড়তে কমলো, 0 হলো। ব্যাপারটা এইরকম হচ্ছে না? তার মানে আমি কি এখানে বলতে পারি যে স্পিড ইজ মিনিমাম অ্যাট দি এক্সট্রিমস, এই দুটো পয়েন্ট একদম শেষে না? তাহলে এটাকে বলবো হচ্ছে এক্সট্রিমস। তাহলে এটাও একটা এক্সট্রিম, এটাও একটা এক্সট্রিম, তাহলে এই দুটোকেই বলবো এক্সট্রিমস। দেখ, এক্সট্রিমসের কথা যখন ভাবছিস, মিন থেকে সেম ডিস্টেন্স দূরে আছে না এক্সট্রিম? এখানেও কি মিন থেকে সেম ডিস্টেন্স দূরে আছে না এক্সট্রিম?
ক্লিয়ার? আবার দেখ এক্সট্রিমটা সেম হাইট উপরে আছে না? আওয়াজ করো, এই এক্সট্রিমটা সেম হাইট উপরে আছে না? ওকে, নেক্সট দেখো, এর যদি লেন্থ এল হয় তাহলে এই লেন্থটাও এল, এই লেন্থটাও এল, একই তো পেন্ডুলাম, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস বল, তাহলে আমরা এখানে বুঝলাম এক্সট্রিম পজিশনগুলো কি হয়, তার ভেলোসিটি, শুনতে পাচ্ছি না, ভেলোসিটি লাউডার, ভেলোসিটি গুড। তাহলে এখানে এক্সট্রিম পজিশনে ভেলোসিটি কত হবে? 0। এখানে ভেলোসিটি কত হবে? 0। মিন পজিশন কি ভেলোসিটি 0 হবে না? তার মানে মিন পজিশনে ওর ভেলোসিটি 0 হবে না। শুধু তাই নয়, ভেলোসিটি উইল বি ম্যাক্সিমাম, velocity will be maximum at the mean position. It will not only be 0, it will not only have a velocity, but its velocity will be maximum at the mean position. Concept clear হয়েছে? একদম পরিষ্কার? ওকে, তাহলে আমরা একটা পেন্ডুলাম কি করে মুভ করে তার বেসিক স্ট্রাকচার আমরা বুঝে গেলাম, যে এখানে ভেলোসিটি থাকে না, এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি থাকে। এই যে জায়গাটা যেখানটায় তার ভেলোসিটি থাকে এর একটা বিশেষ নাম আছে, এই পজিশনটাকে আমরা বলি মিন পজিশন। কি বলি আমরা? মিন পজিশন। কি বলি আমরা? কি বলি আমরা? গুড। আচ্ছা, তাহলে পেন্ডুলাম এরকম নড়ছে, ধর পেন্ডুলামটাকে আমি এখান থেকে ছাড়লাম, পেন্ডুলামের মোশনটাকে আমরা একটু খেয়াল করব কি হচ্ছে। আমি কিছু নাম দিলাম, সাপোজ এটা হচ্ছে পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট সি। এইখানটায় আমি লিখলাম পয়েন্ট 3টেকে, তাহলে এইটা হচ্ছে এ, এটা বি, এটা সি। আচ্ছা, পেন্ডুলামটা এ থেকে নড়া শুরু করলো, ধর আমি পেন্ডুলামকে এই দিকে নাড়িয়ে দিয়েছি, তাহলে ও কী করবে? এই 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 এইভাবে নড়বে না? তার মানে আমি তোর মোশনটাকে দেখি, তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে বি, বি থেকে সি, এইভাবে হচ্ছে না? ওইভাবে মোশন করছে না ওর? আমি একটা লাইনে দেখালাম, কিন্তু ও তো মুভ করছিলাম, যাই হোক ব্যাপারটা বোঝা গেল। তার মানে আমি কি এখানে এইভাবে বলতে পারি যে যখন ও এ থেকে বি এর দিকে যাচ্ছে তোর ডাইরেকশন কোন দিকে? বি এর দিকে। আমি ওটাকে ভাবলাম সাপোজ দ্যাট ইজ, তোদের কোন দিক হচ্ছে, রাইট না লেফট? রাইট, তাহলে দ্যাট ইজ টুয়ার্ডস রাইট। যখন এই দিকে আসছে তাহলে আবার এ দিয়ে তো এই পয়েন্ট দিয়ে ক্রস করছে, কিন্তু এখন ডাইরেকশন কোন দিকে? সি এর দিকে, মানে লেফট। এটা যদি রাইট হয় তাহলে এটা লেফট। আবার এখান থেকে ফিরছে তো আবার এ দিয়ে ক্রস করছে, তখন ডাইরেকশন কোন দিকে? তার মানে রাইট। একটা জিনিস খেয়াল করেছিস যে একই টাইম পর, একটা টাইম পর ও এ দিয়ে দুবার পাস করছে, তাই না? যেমন এখানে এই দিকে যাচ্ছে, আবার এখানে এই দিকে যাচ্ছে, তাহলে এখান থেকে বেরোচ্ছে, একবার যাচ্ছে, তারপর আবার আসছে, তাহলে কবার ক্রস করলো? দুবার ক্রস করলো। একবার শুরুতে বেরোনোর সময় ক্রস করেছে, তারপরে আর একবার উল্টো দিকে যাওয়ার সময় ক্রস করেছে, তারপরে তো আবার সোজা দিকে গেছে। তাহলে একই দিকে যাওয়ার আগে কবার ক্রস করছে একটা পয়েন্টকে? দুবার ক্রস করছে। একই দিকে যাওয়ার আগে কবার ক্রস করছে? দুবার ক্রস করছে। মাঝখানে যে ক্রসটা করছে সেটা একদিকে না উল্টো দিকে? একদিকে না উল্টো দিকে? একদিকে না উল্টো দিকে? গুড। তার মানে আমরা এইটুকু বুঝতে পারলাম যে একই দিকে যদি তাকে ফিরতে হয় তাহলে এইখান থেকে এই গিয়ে এই এতটুকু আসছে, যতটুকু টাইম লেগেছে, তাহলে আবার এখান থেকে এই গিয়ে এই সেম টাইম লাগবে, আবার এখান থেকে এই গিয়ে এই সেম টাইম লাগবে। তার মানে এই যে একই দিকে যাচ্ছিল, একবারে গিয়ে ফিরে আবার একদিকে গেল, তাহলে এই যে টাইমটুকু এটাকে বলে একটা টাইম পিরিয়ড, এটাকে বলে একটা কমপ্লিট অসিলেশন। তার মানে এই যে এখান থেকে শুরু করে আবার এখানে এলো, এটা কি বলবো? ওয়ান কমপ্লিট অসিলেশন। কি বলবো? কি বলবো? শুনতে পাচ্ছি না, কি বলবো? গুড। সো দ্যাট ইজ ওয়ান কমপ্লিট অসিলেশন। ওকে, তাহলে ওয়ান কমপ্লিট অসিলেশন কি বলবো? যে একটা অবজেক্ট একটা জায়গা থেকে শুরু করে যখন একটা কমপ্লিট অসিলেশন করে তার এক জায়গায় আসে, তাহলে সেটুকুর একটা টাইম লাগবে। তাহলে টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড। কি বলি সেটাকে? এইখান থেকে শুরু করলো, ভালো করে দেখ, ববটা এখান থেকে শুরু করলো,
এই গেল, এই গেল, এই গেল, তাহলে এইটা তো পুরো একটা অসিলেশন হলো। তাহলে এইটা করতে তার যা টাইম লাগবে দ্যাট ইজ ওয়ান টাইম পিরিয়ড। বুঝতে পেরেছিস? এইটা করতে যা টাইম লাগবে দ্যাট ইজ ওয়ান টাইম। আচ্ছা, আমি মাঝখানে কোনো একটা জায়গা থেকে শুরু করে তোকে দেখাচ্ছি। মাঝখানের কোনো একটা জায়গা দেখো, ভালো করে দেখো। সাপোজ আমার ববটা শুরু করেছে এই জায়গা থেকে, এটা এ, এটা বি, এটা সি। ওকে, ববটা আমার শুরু করেছে, আমি যেমন ওখানে এ থেকে শুরু করেছিলাম, আমি মনে করলাম আমার ববটা শুরু করেছে এই পয়েন্ট থেকে। ক্লিয়ার? তাহলে যদি এই পয়েন্ট থেকে শুরু করে, তাহলে এখান থেকে বি এর দিকে গেল এই ডাইরেকশনে। সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম পি। তাহলে বি থেকে দেখো সি এর দিকে আসছে, যখন আসছে পয়েন্ট পিকে আর একবার ক্রস করেছে তো উল্টো দিকে। তাহলে এইটুকুকে কি আমি একটা টাইম পিরিয়ড বলবো? পি থেকে পিতেই এসছে, কিন্তু একটা টাইম পিরিয়ড বলবো না, কেন? উল্টো দিকে। আবার এখান থেকে ঘুরে যখন এখানে আসবে তখন আবার সামনের দিকে না? তাহলে পি পয়েন্টে এখান থেকে শুরু করে আবার এখানে এলো, পি পয়েন্টে এখান থেকে শুরু করে আবার এখানে এলো, তার মাঝখানে আরও একবার ক্রস করেছে ঠিকই, কিন্তু উল্টো দিকে। তাহলে সেটা ধরবো না। তাহলে একই ডাইরেকশনে যখন একই পয়েন্ট দিয়ে দুবার ক্রস করবে, তার মধ্যে যে ইন্টারভালটা, সেই ইন্টারভালটাকে আমরা বলবো ওয়ান টাইম পিরিয়ড। কনসেপ্ট হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা করবো দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি? ধর, ভালো করে বুঝবি। আমি এইখান থেকে ওই সামনের দেয়ালটা অব্দি হেঁটে গেলাম, দিয়ে ফিরে এলাম। আমার তাতে সময় লাগলো টোটাল 60 সেকেন্ড। কত সময় লাগলো? 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে কত মিনিট? 1 মিনিট। তাহলে 1 মিনিট আমি কবার গিয়ে ফিরে আসতে পারবো? আবার বোঝ, একবার। কারণ আমি এখান থেকে গেলাম, এলাম, আমার কত টাইম লাগলো? 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট আমি কতবার গিয়ে ফিরে আসতে পারবো? একবার। এবার ধর, আমার মনে হলো আমি একটু তাড়াতাড়ি যাই, আমি 30 সেকেন্ডে এখান থেকে গেলাম, গিয়ে ফিরে এলাম। টাইম পিরিয়ড কত? 30। আমি এখান থেকে শুরু করলাম, সোজা হেঁটে গেলাম, ফিরে এই জায়গায় এলাম, টাইম পিরিয়ড কত? 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে আমি গেলাম, গিয়ে ফিরে এলাম। তাহলে 1 মিনিট আমি কবার যাব? দুবার যাব। তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে ইউনিট টাইমে আমি কতগুলো নাম্বার অফ অসিলেশন দুবার যাওয়া মানে কি? দুটো অসিলেশন কমপ্লিট করলাম। দুবার যাওয়া মানে কি? দুটো অসিলেশন কমপ্লিট করলাম। হ্যাঁ, এবার 1 সেকেন্ডে হতে পারে, 1 মিনিটে হতে পারে। ইউনিট টাইম বলবো যে আমি যে টাইমটাকে ইউনিট ধরি। যদি মিনিট ধরি তাহলে 1 মিনিটে, যদি সেকেন্ড ধরি 1 সেকেন্ডে। আমাদের যত অঙ্ক আছে আমরা যেহেতু এসআইতে করি সব সেকেন্ডেই ধরবো, ঠিক আছে? ধর, মনে কর যে আমি 15 সেকেন্ড সময় লাগলো, আমি এখান থেকে দেয়াল অবধি গেলাম, হেঁটে আবার এখানে চলে এলাম। কত সেকেন্ড সময় লাগলো? 15 সেকেন্ড। এখান থেকে গিয়ে এখানে চলে এলাম। তাহলে একটা অসিলেশন করতে কত সেকেন্ড লাগলো? 15 সেকেন্ড। তাহলে আমি যদি মনে করি যে 1 মিনিটে কতগুলো অসিলেশন করব? 4টে। 4 কি তাহলে ফ্রিকোয়েন্সি না টাইম পিরিয়ড? বোঝা গেল? তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? নিশ্চয়ই 4 টাইমস পার মিনিট, তাই না? 4 টাইমস পার মিনিট। টাইমস তো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, তার মানে 4 মিনিট ইনভার্স। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট। তাহলে ফ্রিকোয়েন্সির ইউনিট কি? টাইম ইনভার্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমার যদি 10 সেকেন্ড লাগে এখান থেকে দেয়াল অবধি গিয়ে এখানে ফিরে আসতে, কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে 1 মিনিটে কবার যাবো? 6 বার। ফ্রিকোয়েন্সি কত? 6। 6 কি? মিনিট ইনভার্স। একটা পেন্ডুলাম এইখান থেকে এই গিয়ে ফিরে এলো, তখন একটা কমপ্লিট টাইম পিরিয়ড হলো, একটা অসিলেশন কমপ্লিট হলো। তার টাইম লেগেছে 0.2 সেকেন্ড। টাইম লেগেছে কত? 0.2 সেকেন্ড। টাইম পিরিয়ড কত? 0.2 সেকেন্ড। ফ্রিকোয়েন্সি কত হবে? না, 0.2 সেকেন্ড তার টাইম পিরিয়ড। 0.2 সেকেন্ড টাইম পিরিয়ড। আচ্ছা, এইভাবে বোঝ। সাপোজ আমি এখান থেকে ওখানে গেছি, আমার যেতে 1 সেকেন্ড টাইম লেগেছে, এসে ফিরতে আমি একটা কি? চুপ কর। আমি একটা হচ্ছে পেন্ডুলাম, আমি এখান থেকে গিয়ে একটা কমপ্লিট অসিলেশন করলে আমার 1 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে 1 সেকেন্ড আমি কটা অসিলেশন করেছি? একটা। আমার হাফ সেকেন্ড টাইম লেগেছে, তাহলে 1 সেকেন্ড আমি কটা অসিলেশন করেছি? দুটো। কারণ টাইম পিরিয়ড কত? হাফ। বোঝা গেল? 0.5।
তাহলে যখন আমার টাইম পিরিয়ড হচ্ছে 0.5 তখন আমার ফ্রিকোয়েন্সি লেগেছে 2, রাইট? আচ্ছা আমি বলতে পারি তাহলে যদি 1/0.5 করি তাহলে এটাকে বলতে পারি 1/5/10, এটাকে বলতে পারি 10/5, তার মানে 2। 1/0.5 আমি এমনি করছি 1/0.5, তাহলে লিখতে পারি 1/0.5 মানে কি 5/10। তাহলে 10টা উপরে চলে গেল, 5 নিচে চলে গেল, 10/5 বলতে পারি। কাটাকাটি করলে কত হলো? 2। আমার ফ্রিকোয়েন্সি কত বেরিয়েছিল? 2। তার মানে বলতে পারি যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস 1 টাইম পিরিয়ড। আমার টাইম পিরিয়ড যদি হয় 0.2 সেকেন্ড তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? 1/0.2। তাহলে কত হয় সেটা? গুড, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 5। তাহলে যদি টাইম পিরিয়ড হয় 0.2 সেকেন্ড তাহলে 1 সেকেন্ডে 5 বার যাবে, তার মানে ইউনিট কি হবে? 5 সেকেন্ড ইনভার্স। এই সেকেন্ড ইনভার্সটা এরকম লিখতে বাজে দেখায়, তাই এটাকে আমরা লিখি হার্জ বলে। কি লিখি? হার্জ, হেনরিক হার্জের নামে, HERTZ। তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? শুনতে পাইনি। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? গুড, পরিষ্কার হলো, একদম ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডের মধ্যে রিলেশনও বুঝলাম। এবার আমরা বুঝবো যে একটা ডেরিভেশন আছে, আমরা যেদিনকে প্র্যাকটিক্যাল করব সেদিনকে আমরা ওই ডেরিভেশনটা দেখব। তবু আজকে আমি তোকে বলে দিচ্ছি, একবার দেখে নে। আমার একটা রিলেশন আছে, টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2π√L/g। টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2π√L/g। আচ্ছা, বোথ সাইড স্কোয়ার করলে কি পাই? তাহলে এই পাশটাকে স্কোয়ার করলাম, তাহলে এটা কি হবে? টি স্কোয়ার। তাহলে এর টোটালটাকে স্কোয়ার করতে হবে, তাই না? এই পাশটা যদি স্কোয়ার করি তাহলে টোটালটাকে স্কোয়ার করতে হবে। তার মানে এটাকে লিখতে পারি যে টি স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি 4π²। রুট রয়েছে তাহলে সিম্পলি রুটের বাইরে বেরিয়ে এসে L/g লিখতে পারি। টি স্কোয়ার ইকুয়ালস টু 4π² ইন্টু L/g লিখতে পারি আমি। ক্লিয়ার? ওকে, দেখ এখান থেকে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। তোদের এর ডেরিভেশন নেই। রিমেম্বার দের ইজ আ ফর্মুলা। মানে F ইকুয়ালস টু MA করেছিস, তার মানে এটা একটা ফর্মুলা, T ইকুয়ালস টু 2π√L/g। টি কি? টি হচ্ছে টাইম পিরিয়ড। টি কি? টাইম পিরিয়ড। টি কি? গুড। হ্যাঁ, শুধু সিম্পল পেন্ডুলামের জন্য, অসিলেটরি সবগুলোর নয়। এটা হচ্ছে টাইম পিরিয়ড। এল হচ্ছে এফেক্টিভ লেন্থ। এল কি? শুনতে পাচ্ছি না। জি কি? আমরা জি এতক্ষণ করে এলাম। জি কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। হ্যাঁ, জি ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই না? আচ্ছা, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4π² L/g। তাহলে এখান থেকে লিখতে পারি যে জি ইকুয়ালস টু 4π² ইন্টু L/t²। দেখ এখানে 4π² ছিল না, ওটাই তো এখানে রয়েছে। 2 স্কোয়ার করলে কত হয়? 2π তার হোল স্কোয়ার। 2π এটাকে লিখতে পারি 2² ইন্টু π²। 2² মানে 4, π² মানে π², তাহলে এটাকে লিখতে পারি 4π²। বুঝতে পেরেছিস? লিখে নাও এটা সবাই। আচ্ছা, মনে করো আমি একটা গ্রাফ করছি, ভালো করে দেখবে। আমি একটা গ্রাফ করছি, বুঝতে না পারলে ঘাবড়িও না, প্র্যাকটিক্যাল যখন করবো পরিষ্কার হয়ে যাবে। আমাকে একটা পেন্ডুলাম দিয়ে দেবে। আমরা কি করব? পেন্ডুলামের যে এফেক্টিভ লেন্থ ওটাকে একটু একটু করে বাড়াবো আর ওটাকে এরকমভাবে দুলিয়ে দেবো। তাহলে যেরকম লেন্থ হবে দেখবো টাইম পিরিয়ডটাও তার সেরকমভাবে পাল্টাচ্ছে। যত লেন্থ বাড়বে টাইম পিরিয়ডও কী হবে? বাড়বে। বোঝা গেল? তাহলে প্রথমে ধর লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার, টাইম পিরিয়ড দেখা গেল হচ্ছে 0.5 সেকেন্ড। তারপরে দেখা গেল করলাম হচ্ছে সেটা 70 সেন্টিমিটার, তারপরে দেখা গেল সেটা হলো হয়তো 0.9 সেকেন্ড। এরকম করে করে টাইম পিরিয়ডও চেঞ্জ হবে যত এফেক্টিভ লেন্থ আমি চেঞ্জ করব। এইটুকু পরিষ্কার হয়েছে। এবার সেটাকে যদি প্লট করি
এইদিকে যদি টাইম পিরিয়ডের স্কোয়ার নিই, এইদিকে যদি এফেক্টিভ লেন্থ নিই, আমি দেখতে পারবো। আমি যদি গ্রাফ ড্র করি তাহলে বিভিন্ন পয়েন্ট যদি নিলে দেখতে পারবো যে আমার এই রকমের একটা গ্রাফ আমি পাচ্ছি। পরিষ্কার হলো? এই যে গ্রাফটা পাচ্ছি, এই গ্রাফের এখান থেকে আমি একটা ট্রায়াঙ্গেল কেটে বার করে, বুঝতে না পারলে অসুবিধা নেই, একটা ট্রায়াঙ্গেল কেটে বার করে নিই। তাহলে সেই ট্রায়াঙ্গেলের এইখানে থাকবে টি স্কোয়ার, এইখানে থাকবে এল। এখন এইটুকুই বোঝো, যখন প্র্যাকটিক্যাল করবো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইটুকু লেন্থ যদি বার করি সেইটা আমি এল এর জায়গায় বসাবো, এইটুকু বার করে সেটা আমি টি স্কোয়ারের জায়গায় বসাবো। এই যে জিনিসটা পাবো এইটাকে বলে হচ্ছে এম, যেটা ইকুয়ালস টু টি স্কোয়ার বাই এল। অর এখানে আমি কি লিখতে পারি, ইকুয়ালস টু, দেখো 4 পাই স্কোয়ার, দেখো এম যদি হয় টি স্কোয়ার বাই এল, তাহলে 1/m নিশ্চয়ই হবে এল বাই টি স্কোয়ার, তাই না? যদি এটাকে উল্টে দিই, টি স্কোয়ার বাই এলকে উল্টে দিলাম, এলটা উপরে চলে গেল, টি স্কোয়ারটা নিচে চলে গেলো, তাহলে 1/m কী হবে, এল বাই টি স্কোয়ার। ক্লিয়ার? সইনি? এইদিকে 1/m কী হবে, এল বাই টি স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি ইন্টু 1/m। তাহলে এটাকে কি লিখবো, 4 পাই স্কোয়ার বাই এম। এম মানে হচ্ছে স্লোপ, এম মানে কি, স্লোপ। তাহলে এমটাকে আমরা লিখি হচ্ছে স্লোপ। কার স্লোপ? টি স্কোয়ার আর এল এর স্লোপ। তাহলে স্লোপ অফ টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ। কার স্লোপ? স্লোপ অফ টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ। তাহলে কি করব, এটাকে তাহলে সিম্পলি লিখতে পারি ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার বাই স্লোপ অফ টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ। অর্ধেকজন বুঝতে পারোনি, কোনো চিন্তা নেই, প্র্যাকটিক্যাল করার সময় একদম ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটাই আমরা প্র্যাকটিক্যালে করব। ওকে, আচ্ছা, এইটুকু থাকলো এখানে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিপেন্ডেন্স। একটু ডিপেন্ডেন্সগুলো দেখব, ভীষণ ইম্পর্টেন্ট। দুটো স্টার দিয়ে বুঝবে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। দেখো, ডিপেন্ডেন্স, ডিপিএন, ডিপেন্ডেন্স কার? টাইম পিরিয়ড। দেখো ফার্স্টে আমরা কি দেখছি, আমার ইকুয়েশন হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা আমার ইকুয়েশন না? এখান থেকে কি কি পাই? প্রথমে পাই টি ইকুয়ালস টু রুট ওভার এল, পাই মানে প্রপোর্শনাল টু টি, প্রপোর্শনাল টু রুট ওভার এল পাই। রুট এল আছে তো এখানে, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি যে অর টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই রুট ওভার জি। লিখতে পারি এটাকে? হ্যাঁ বা না, জোরে শুনি। তাহলে টি প্রপোর্শনাল রুট ওভার এল লিখতে পারি? লিখতে পারি? গুড। আবার কি আমি লিখতে পারি টি আর জি এর মধ্যে কি রিলেশন হতে পারে, কে বলতে পারবি? টি প্রপোর্শনাল টু টি আর জি এর মধ্যে, গুড। তার মানে টি প্রপোর্শনাল 1 বাই রুট জি, টি প্রপোর্শনাল টু 0 না, এটা জি। টি প্রপোর্শনাল টু 1 বাই রুট জি, টি প্রপোর্শনাল 1 বাই, শুনতে পাচ্ছি না, ক্লিয়ার হলো? ওকে, তাহলে এইখানটায় দেখ, এই দুটো আমরা পেলাম, এর বাইরে কি আর কিছু পেলাম না? 2 পাই তো আমার কনস্ট্যান্ট, তাই সেটা কিনে আমার ভাবনা করতে হবে না। তাহলে আমি শুধু এই দুটো জিনিস পেয়েছি। একটা কথা বল, লেন্থ যদি বাড়াই তাহলে তার রুট যেভাবে বাড়ছে সেই হিসেবে টাইম পিরিয়ড বাড়বে। ভালো করে বুঝবি। ধর আমি যদি এখানে একটা ছোট্ট প্লটিং করি, যে উপরে লিখছি টাইম পিরিয়ড, এটা ইজি, তোরা সবাই বুঝতে পারবি, যে উপরে যদি টাইম পিরিয়ড হয় নিচে লেন্থ হয়। আমাকে একটা কথা বল, যখন লেন্থ হচ্ছে আমার 1, টাইম পিরিয়ড 1, লেন্থ যখন 4, টাইম পিরিয়ড কত হবে? রুট ওভার 4 না, কারণ প্রপোর্শনাল টু রুট এল তো। লেন্থ যখন 4, টাইম পিরিয়ড কত হবে? রুট ওভার 4, তাহলে কত হয়? 2। তাহলে লেন্থ যত তাড়াতাড়ি বাড়ছে টাইম কি তত তাড়াতাড়ি বাড়ছে না। টাইম পিরিয়ড যদি হয় 9, লেন্থ যদি হয় 9, টাইম পিরিয়ড কী হবে? দেখেছিস, লেন্থ 9-এ পৌঁছে গেছে, তখন গিয়ে টাইম পিরিয়ড 3। তাহলে টাইম পিরিয়ড কার সাথে প্রপোর্শনাল? 1 বাই এর সাথে প্রপোর্শনাল। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, জি এর উপরে প্রপোর্শনাল। তুই একটা পেন্ডুলামকে আর্থের উপরে দোলাচ্ছিস, একটা পেন্ডুলামকে তুই গিয়ে মুনের উপরে দোলাচ্ছিস, তাহলে মুনের নিশ্চয়ই জি কম, আর্থের নিশ্চয়ই জি বেশি। যদি জি কম হয় টাইম পিরিয়ড বেশি হবে না কম হবে? বেশি হবে, নিচে আছে। তাহলে জি কম হলে টাইম পিরিয়ড কী হবে? বেশি হবে। তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারি
জি কম হলে টি বেশি হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমি যদি একটা এক্সপেরিমেন্টকে মুনের উপরে করি, যেখানে আর্থের থেকে তার জি হচ্ছে 1/6, তাই না? জি মুন ইকুয়ালস টু জি আর্থ বাই 6, তাহলে অবভিয়াসলি তার টাইম পিরিয়ড ঠিক ততটা এইভাবে কমে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আসি এরপরে। এখানে কি কোনোভাবে আমি দেখেছি যে টাইম পিরিয়ড মাসের উপরে কিছু রিলেশন আছে? তাহলে আমি এখানে একটা এইটুকু বব লাগিয়ে ঝুলিয়ে দিই, আমি এখানে এত বড় একটা বব লাগিয়ে ঝুলিয়ে দিই, লেন যদি আমার সেম থাকে, জি যদি সেম থাকে, টাইম পিরিয়ড তাহলে পাল্টাবে? হ্যাঁ পাল্টাবে। আর টাইম পিরিয়ডের সাথে কি মাসের কোনো সম্পর্ক আছে? না না, এল আমি সেম রেখেছি, এফেক্টিভ লেন যদি সেম থাকে। কিন্তু যদি ববের সাইজ পাল্টে তাহলে সেম থাকবে না। ববের সাইজ ধর পাল্টালাম না, ধর আমার এখানে দুটো বব আছে, দুটো বব, একটা বব হচ্ছে, বলে দিচ্ছি শোন, একটা বব হচ্ছে আমার সাপোজ একটা বব পটাশিয়াম মেটাল দিয়ে তৈরি, ঠিক আছে, হালকা, একদম হালকা। একটা বব সাপোজ আমার টাংস্টেন মেটাল দিয়ে তৈরি, বিরাট ভারী, সেম সাইজের টাংস্টেনের ভারী কি অনেক বেশি, পটাশিয়াম কি অনেক হালকা, ববের সাইজ সেম, এটার মাস বেশি, এটার মাস কম। পরিষ্কার হলো? এটার মাস বেশি, এটার মাস কম। পরিষ্কার হলো? এবার আমাকে বলতো যে এখানে কি মাসের সাথে কোনো রিলেশন আছে? না। টাইম পিরিয়ড পাল্টাবে? না। তো ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য বব। একদম, ইট ডাজ নট ডিপেন্ড অন মাস। কোথায় সেকেন্ড পয়েন্ট লেখা আছে? না না, সেটা তো স্ট্রিংটা মাসলেস, ওটা স্ট্রিং, এইটা ববের কথা বলছি, এটা ববের মাস, বুঝতে পারছি? স্ট্রিংটা আমি আগে থেকেই ধরেছি মাসলেস, তাই ববের মাসের উপরে টাইম পিরিয়ড ডিপেন্ড করছে, হ্যাঁ কি না? শুনতে পাচ্ছি না, হ্যাঁ কি না? না, হ্যাঁ কি না? গুড। আচ্ছা, আমাকে একটা কথা বল, তাহলে ববের মাসের উপর ডিপেন্ড করছে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে আমি একটা পেন্ডুলামকে দোলাচ্ছি, ভালো করে বুঝবি, শ্রেয়াংশ বন্ধ করো ওটাকে। আমি একটা পেন্ডুলামকে দোলাচ্ছি, পেন্ডুলামের লেন্থ এক আছে, জি এক আছে, এবার একটা পেন্ডুলামকে এখান থেকে এত দূর অবধি দোলাচ্ছি, তাহলে মিন পজিশন থেকে এতটা দূরে। আর একটা সেম পেন্ডুলাম আমি কি করছি, সেম পেন্ডুলাম, সেম হাইট, সেম লেন্থ, কিন্তু ওকে মাত্র এইটুকুনি দোলাচ্ছি মিন পজিশন থেকে। তাহলে একটার ক্ষেত্রে বেশি সুইং, এখান থেকে এতটা সুইং, তাহলে এটার ক্ষেত্রে মোর সুইং, তাই না? এটার ক্ষেত্রে কি সুইং? লেস সুইং না? তাহলে একটার ক্ষেত্রে মোর সুইং, একটার ক্ষেত্রে লেস সুইং, তাই তো? কিন্তু সুইংয়ের উপরে টাইম পিরিয়ড ডিপেন্ড করে না, কারণ এখানে সুইংয়ের কোনো কথা বলা নেই, আমি বেশি দূর অবধি দিই না কম দূর অবধি দিই, ডাজন্ট ম্যাটার, পেন্ডুলামের ক্ষেত্রে কিন্তু টাইম পিরিয়ড সেম থাকবে। তাহলে কি কি দেখলাম? যে চারটে পয়েন্ট দেখলাম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে টাইম পিরিয়ড ডিপেন্ডস অন লেন্থ, টাইম পিরিয়ড ডিপেন্ডস অন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, টাইম পিরিয়ড ডাজ নট ডিপেন্ড অন মাস। মাসের উপর ডিপেন্ড করে না, সো ডাজ নট ডিপেন্ড অন মাস অফ দ্য বব, ইট ডাজ নট ডিপেন্ড অন সুইং, ইট ডাজ নট ডিপেন্ড অন সুইং। সুইংয়ের উপর ডিপেন্ড করে না, মাসের উপর ডিপেন্ড করে না, গ্র্যাভিটির উপর ডিপেন্ড করে, লেন্থের উপর ডিপেন্ড করে। বোঝা গেল? আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে এফেক্টিভ লেন্থ। কি বললাম? এফেক্টিভ লেন্থ না, সেকেন্ডস পেন্ডুলাম। কি বললাম? সেকেন্ডস পেন্ডুলাম। আমার একটা পেন্ডুলাম এইভাবে দুলছে, তাহলে এইখান থেকে এই গিয়ে এই ফিল্ডে তার কত হয়? একটা অসিলেশন কমপ্লিট, সবাই এদিকে, এখান থেকে এই গেলে কি হয়? একটা অসিলেশন কমপ্লিট হয়। ধরো একটা অসিলেশন কমপ্লিট করতে তার 2 সেকেন্ড লাগছে, 1 2, তাই না? তাহলে এখানে একটা এক্সট্রিম আছে, এখানে একটা এক্সট্রিম আছে, এখানেও আর একটা এক্সট্রিম আছে, তাহলে একটা অসিলেশন কমপ্লিট করতে তার 2 সেকেন্ড লাগছে। তাহলে এখান থেকে এইটুকু যেতে কত সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড। গুড। এখান থেকে এইটুকু ফিরতে 1। তাহলে একটা এক্সট্রিম থেকে আর একটা এক্সট্রিম যেতে কত সেকেন্ড লাগছে? ফিরতে কত সেকেন্ড লাগছে? বোঝা গেল? যদি আমার এমন কোনো পেন্ডুলাম হয় যার একটা এন্ড থেকে একটা এন্ড ফিরতে
5 সেকেন্ড লাগে, তাহলে টোটাল অসিলেশন কমপ্লিট করতে কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। যদি এমন পেন্ডুলাম আছে একটা এন্ড থেকে আর একটা এন্ড যেতে তার 20 সেকেন্ড লাগে, তাহলে টোটাল অসিলেশন কমপ্লিট করতে কত? 40। আচ্ছা ধর একটা পেন্ডুলাম যার এখান থেকে এতটা কমপ্লিট করতে 100 সেকেন্ড লাগছে, তাহলে তার একটা এক্সট্রিম থেকে আরেকটা এক্সট্রিম কত টাইম লাগবে? গুড। যদি আমার কাছে এমন একটা পেন্ডুলাম হয় যার একটা এক্সট্রিম এন্ড থেকে আর একটা এক্সট্রিম এন্ডে যেতে 1 সেকেন্ড টাইম লাগে, তাহলে তার টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। শুনতে পাচ্ছি না, টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। তাহলে একটা পেন্ডুলাম যার টাইম পিরিয়ড 2 সেকেন্ড, একটা পেন্ডুলাম যার টাইম পিরিয়ড 2 সেকেন্ড, তার একটা এক্সট্রিম থেকে আর একটা এক্সট্রিম যেতে সময় লাগবে 1 সেকেন্ড, দ্যাট পেন্ডুলাম ইজ নোন অ্যাজ সেকেন্ডস পেন্ডুলাম। কি বললাম? দ্যাট পেন্ডুলাম ইজ, মাথায় রাখবি অঙ্কে আসবে, 1 সেকেন্ড লাগে। একটা পুরোটা টাইম পিরিয়ড নয়, একটা এন্ড থেকে একটা এন্ড যেতে যার 1 সেকেন্ড লাগে, দ্যাট ইজ নোন অ্যাজ, শুনতে পাচ্ছি না, লাউডার, আরে জোরে, সেকেন্ড পেন্ডুলাম। বোঝা গেল?